বাংলাদেশে কোনো হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর কোনো নিপীড়ন হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন প্রধান উপদেষ্টা। সোমবার সাংবাদিক মেহেদী হাসানের নেওয়া সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিপীড়নের অভিযোগগুলো ভুল তথ্য জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা হয়। তিনি জানান, শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলে জুলাই আন্দোলনে জনগণের ত্যাগের কথা স্মরণ করে অনিচ্ছা সত্ত্বেও রাজি হন তিনি। বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। আমি বিস্মিত হয়েছিলাম যখন জনগণ আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। তখন উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলাম, আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। বৈঠকে অ্যান্তনিও গুতেরেসকে বাংলাদেশের আগামী নির্বাচন, চলমান সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারি নির্বাচনে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। বৈঠকে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জুলাই আন্দোলনের নৃশংসতার জন্য জবাবদিহিতা, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থাকে ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য উদ্বেগ এবং আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। নির্বাচন বানচালে পতিত স্বৈরশাসক দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে বিশ্ব নেতাদের কাছে একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচনের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ভুল গুজব ছড়াতে পতিত আওয়ামী লীগ সরকারের অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার বিষয়ে সতর্ক করেন। এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের প্রস্তুতি যাচাই করতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমাকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ফাতিমা জানান, তাদের কাছে উপাত্ত রয়েছে তা 2 বছরের পুরনো। নতুন উপাত্ত সংগ্রহ করে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করতে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে তারা। প্রতিবেদন তৈরির জন্য তারা সরকার, সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন। বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়, বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা বাস্তবায়ন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, বিদেশি প্রতিষ্ঠানে অন্যায্য করের বোঝা ও দুর্নীতি বিদেশি বিনিয়োগের বড় বাধা বলে জানায় তারা। 2025 সালের বিনিয়োগ পরিবেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেখ হাসিনা আমলের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করা 2টি পদ্ধতি অপসারণের কাজ করছে অন্তর্বর্তী সরকার। এগুলো হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রদেয় বৈদেশিক মুদ্রার পরিশোধ বিলম্ব করা ও বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা স্থানান্তরের অনুমোদন। স্টেট ডিপার্টমেন্ট জানায়, বাংলাদেশের প্রথম সারির কয়েকটি ব্যাংক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে বড় ঋণের অঙ্ক দেওয়ার পর সেগুলো ঋণ খেলাপি হয়। অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে বলে জানায় তারা। রোহিঙ্গা ইস্যুতে আজ জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা। বিশ্ব নেতাদের সামনে সংকটের নানা দিক তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।
বিশ্লেষকেরা বলছেন রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ এখন বড় চ্যালেঞ্জ। প্রত্যাবাসনের পাশাপাশি এ বিষয়ে দাতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাতে হবে ঢাকাকে। বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছার ঘাটতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন কক্সবাজারে। এই শিবিরে আছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক তহবিলের উপর নির্ভরশীল এ জনগোষ্ঠী। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় $৩০ কোটি অনুদান দিলেও চলতি বছর তা ৭২ ভাগ কমে $৮,৫০,০০,০০০ ঠেকেছে। কমেছে যুক্তরাজ্য সহ অন্য দাতাদের বরাদ্দ। ঘাটতি মেটাতে এবার বিশ্বব্যাংক থেকে $৭০ কোটি ঋণ নিতে হয়েছে সরকারকে। ডিসেম্বর থেকে শিবিরে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় উদ্বিগ্ন বাংলাদেশ। এমন অবস্থায় ৮ বছর পর এই প্রথম নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বসছে দিনব্যাপী উচ্চ পর্যায়ের সভা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এই সভা শুরু হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অংশীজন, দাতা সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা। রিপ্যাট্রিয়েশন সম্বন্ধে এমন কিছু হতে যাচ্ছে না। ৩১ ডিসেম্বরে দের ইজ নো ফুড। এখন এই সিচুয়েশনের মধ্যে এই কনফারেন্সটা একটা ধরেন ইন্টারন্যাশনালাইজ করে ডোনার কান্ট্রিজগুলি এবং মানে বিভিন্ন এজেন্সিসদেরকে একটা অ্যাপ্রাইজ করা কি হোয়াট দ্য সিচুয়েশনস আর গোয়িং টু হ্যাপেন। এখানে যদি এটা ফুড যদি ক্রাইসিস হয়, ইট ইজ গোয়িং টু হ্যাভ এ বিগ, আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার একটা আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন তহবিল ঘাটতি সহ সমস্যার সমাধান মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতার ঘাটতি রয়েছে। রোহিঙ্গারা যদি টেবিলে একটা সিট পায়, তখন হয়তো তারা কিভাবে কি চায় সেটা তারা টেবিল টকে কিছুটা আলোচনায় আসতে পারে। সেটা আরেকটা পর্যায়ে শান্তি প্রক্রিয়ার একটা চেষ্টা, এবং তারপর শান্তি প্রক্রিয়ায় যাওয়া গেলে তখন বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে এসে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমাধানের দিকে যাওয়ার আন্তর্জাতিক মহল থেকে এই জায়গার উদ্যোগটা নিতে হবে। ফিলিস্তিন ইউক্রেন যুদ্ধ সহ নানা অস্থিরতার কারণে রোহিঙ্গা ইস্যু অনেকটা আড়ালে চলে গেছে। জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সংকট সামনে রাখাই বাংলাদেশের অন্যতম লক্ষ্য। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইন থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে তাদের গ্রাম ও মসজিদ ধ্বংস করছে মিয়ানমারের সেনাবাহিনী, স্থাপন করছে নিরাপত্তা ফাঁড়ি। এসব তথ্য উঠে এসেছে জাতিসংঘ সমর্থিত এক তদন্ত প্রতিবেদনে। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের একদিন আগে এই প্রতিবেদন প্রকাশ হলো। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের আগস্টে নারকীয় সহিংসতা চালায় মিয়ানমার সেনাবাহিনী। বাধ্য হয়ে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত। সেই ঘটনার ৮ বছর পর সোমবার জাতিসংঘ সমর্থিত একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। এতে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা ও বর্বরতার তথ্য উঠে আসে। দ্য ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IIMM এর প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে রোহিঙ্গা গ্রাম, মসজিদ, সমাধি। আর এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে দীর্ঘ ৮ বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চললেও কোনো সমাধান আসেনি। রোহিঙ্গা সংকট সমাধানের মূল চ্যালেঞ্জগুলো আসলে কি কি? দেখুন, রোহিঙ্গা ইস্যুটি এখন একটা আন্তর্জাতিক আলোচনার টেবিলে চলে গেছে। আমাদের এই যে সমস্যাটা শুরু থেকে যেভাবে শুরু হয়েছিল, এটা হলো মিয়ানমারের অভ্যন্তরস্থ একটা জাতিগত সমস্যা, এবং মিয়ানমারের অভ্যন্তরস্থ যতগুলো জাতি আছে এবং সরকার এবং বিবদমান যে আরাকান আর্মি, সবাই কিন্তু এটা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে রোহিঙ্গা এই জাতিটাকে তারা ওই জায়গাতে থাকতে দিতে রাজি নয়। অর্থাৎ এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে একটা জাতিগত নির্মূলের প্রক্রিয়াতে রোহিঙ্গার মিয়ানমারের সবগুলো গোষ্ঠী একমত। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন ছিল যে মূল জায়গাটা রিপ্যাট্রিয়েশনের উপরে জোর দেয়া, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা যেটা করতে পারিনি সেটা হলো যে আমরা হিউম্যানিটেরিয়ান
অ্যাক্টিভিটিস এর উপরে জোর দিয়েছি এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এইখানে হিউম্যানিটেরিয়ান কর্মসূচির উপরে যতটা জোর দিচ্ছে, কিন্তু তাদের রিপ্যাট্রিয়েশনের উপরে কাউকে আগ্রহ দেখা যাচ্ছে না। এবং এরই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমারের সরকার কিন্তু এখানে একটা কৌশলগত অবস্থান নিয়েছে। তারা চায়না এবং ইন্ডিয়ার সাথে যে বাণিজ্যটা ওই জায়গায় করছে, তাতে ওই জায়গাটা তাদের ইভ্যাকুয়েট করা দরকার। এই এই যে সম্প্রতি আপনার IIMM রিপোর্টে আপনারা যেটা দেখলেন, সেখানে কিন্তু উঠে এসেছে যে প্রাইভেট কোম্পানিগুলো এবং লোকাল এজেন্সিগুলো কিন্তু মিয়ানমার সরকার এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে একত্রিত হয়ে কিন্তু এই রোহিঙ্গা জনগোষ্ঠীর অবশিষ্ট যে অবকাঠামোগুলো আছে সেগুলো ধ্বংস করার জন্য অংশ নিচ্ছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই সমস্যাটা আমরা আসলে কিভাবে সমাধান করব। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, আমরা জাতিসংঘের মাধ্যমে চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আমাকে ভাবতে হবে যে দুভাবে। একটা হলো যে আমরা কি বাইলেটারালি এটা সমাধান করার জন্য চেষ্টা করব, নাকি মাল্টিলেটারালি এটা চেষ্টা করব, নাকি জাতিসংঘের মাধ্যমে চেষ্টা করব, নাকি আমরা রিজিওনাল পর্যায়ে এখানে চেষ্টা করব। আমাদের কাছে মনে হয়েছিল যে এটা যদি রিজিওনালি চেষ্টা করা যেত শুরু থেকে, বিশেষ করে এখানে ইন্ডিয়া এবং মিয়ানমারকে যদি এইখানে একটা মানে কৌশলগত অবস্থানে বাধ্য করা যেত, তাহলে হয়তো বা রিপ্যাট্রিয়েশনটা কার্যকর হতো। কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিলিস্তিন সমস্যার মতোই একটা দীর্ঘমেয়াদী সমস্যায় রূপান্তরিত হয়েছে, যেটা শুধু আলোচনাই হচ্ছে, সমস্যার সমাধান কিছু হচ্ছে না। এবং আপনি লক্ষ্য করবেন যে এখানে কিন্তু গত 1 বছরে কিন্তু আরো রোহিঙ্গা ফেরত এসছে। অর্থাৎ রোহিঙ্গা এক্সোডাস বা রোহিঙ্গা বিতাড়নের যে তৎপরতা, এটা কিন্তু বন্ধ নাই। আমরা তো তাদেরকে ফেরত পাঠাতেই পারছি না, উল্টো তারা কিন্তু কন্টিনিউয়াস চলে আসছে এবং বিশ্ব সম্প্রদায় কিন্তু এই বিষয়টা নিয়ে মানে আগ্রহী নয়। কাজে আমাদের এই যে আজকে যে জাতিসংঘে এই সংক্রান্ত একটা কনফারেন্স হবে, সেখানে যে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের যে প্ল্যান রোহিঙ্গা সংক্রান্ত, সেখানেও আমরা দেখেছি যে যতগুলো এখানে প্রস্তাব রাখা হয়েছে, তার মধ্যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের প্রস্তাব মাত্র একটা ধারা। এবং এদের হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস, তাদের নারী এবং শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে কি আমরা এটা ধরে নিচ্ছি যে আমাদের বাংলাদেশ সরকারও প্রকারান্তরে মেনে নিয়েছে যে তারা এখান থেকে যাচ্ছে না? এই বিষয়টা কিন্তু আমাদের সামনে এখন চলে এসছে। কাজে এখন আমাদের দরকার হবে যে তাদেরকে হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস এর চাইতে জোর দিতে হবে যে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নাও। এবং সেক্ষেত্রে একটা জাতিসংঘের আইন অনুযায়ী একটা বাধ্যবাধকতা আছে যে কোনো মানে বিতাড়িত জনগোষ্ঠীকে তার নিজের দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা। কিন্তু এই নিরাপত্তার বিষয়টা তো নিশ্চিত করবে জাতিসংঘ। এই নিরাপত্তার বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা তেমন একটা হচ্ছে না। কাজে আমাদের এখন জোর দিতে হবে যে মিয়ানমারের যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যে যেখানে রোহিঙ্গাদের বাসস্থান ছিল, সেই জায়গায় একটা সেফ জোন তৈরি করা, মিয়ানমারের ভেতর একটা সেফ জোন তৈরি করে এই রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানোর জন্য একটা প্রবল রিজিওনাল এবং আন্তর্জাতিক এবং আমাদের যে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো আছে, যাদের সাথে আমাদের বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক, এই স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের প্রবল ভাবে এখানে চেষ্টা করতে হবে। এইখানে একটা বড় ভূমিকা নিতে পারে ওআইসি। জনাব আব্দুল আল মামুন, কক্সবাজার ক্যাম্পের 13 লাখ রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসছে। তহবিল সংকটে বন্ধ রয়েছে স্কুল, হুমকিতে স্বাস্থ্য সেবা। এর কারণ কি? এই বিষয়ে সরকার কি কিছু করতে পারে? দেখুন, এটা তো আসলে এখানে বেশি ফান্ডিংটা করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখানে আপনারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আপনারা লক্ষ্য করবেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটা নীতি যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোতে কিন্তু ইতিমধ্যেই মানে মার্কিন প্রশাসন তাদের ফান্ডিংটা কমিয়ে দিয়েছে। তারই অংশ হিসেবে কিন্তু এইখানেও ফান্ডিংটা তারা কমিয়ে দিয়েছে। এখন আমাদের সরকারের তো আসলে কূটনৈতিক নেগোসিয়েশন করা ছাড়া কোনো উপায় নাই। এখন যেটা হলো যে আমাদের জোরালো ভাবে জিনিসটা ব্যাপকভাবে বিভিন্ন দেশে বাংলাদেশে যত কূটনীতিক আছেন তাদেরকে অ্যাক্টিভ হতে হবে। বাংলাদেশকে বিশ্বব্যাপী এই রোহিঙ্গা সমস্যাটাকে একটা মানে 1 নম্বর সমস্যা বাংলাদেশের জন্য। অবশ্যই এটা এখন একটা 1 নম্বর সমস্যা হয়েছে, কারণ আমাদের একটা সিকিউরিটি সমস্যা হয়ে যাচ্ছে। এখানে যদি খাদ্য সমস্যা হয়, এখানে যদি যে এইড এজেন্সি গুলো কাজ করছে তারা যদি প্রপারলি তাদের সাপোর্টটা দিতে না পারে, তাহলে বিপুল জনগোষ্ঠী এখানে কি হবে? সেখানে তো সিকিউরিটি হবে, সেটা তো স্পিল আউট হবে এবং সেখান থেকে তারা কিন্তু ক্যাম্পের মধ্যে তখন তারা সীমাবদ্ধ থাকবে না। এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা ছড়িয়ে পড়বে। তা আমাদের এই ছোট একটা রাষ্ট্র, আমাদের যে সিকিউরিটি সিস্টেম এবং আমাদের যে ক্যাপাবিলিটি, সেটাকে আমরা মানে রক্ষা করতে পারবো কিনা? সুতরাং
বাংলাদেশ সরকারের এখন একটা প্রাইম ডিসিশন বা প্রাইম সিদ্ধান্ত হবে যে তার যে বিভিন্ন দেশে যে কূটনৈতিক সংস্থাগুলো আছে, এমবাসি গুলো আছে, সেগুলোকে অ্যাক্টিভ করা এবং বিভিন্ন রাষ্ট্রকে এটা বোঝানো যে এইটা আর বাংলাদেশ এই বোঝাটা নিতে পারছে না। 8 বছর যাবত আমরা এই বোঝাটা বহন করেছি এবং এটা আমার নিজের দেশের জন্যই, আমাদের বর্তমানে যে ইকোনমিক ক্রাইসিস, বর্তমানে আমাদের দেশের যে সমস্যাগুলো, এগুলো বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে হবে। বিশ্ব সম্প্রদায়কে বোঝাতে হবে যে আমরা নিজেরাই নিজেদের মানে অর্থনৈতিক অসামর্থ্যের জন্য আমরা আমাদের জনগণকে প্রোভাইড করতে পারছি না শিক্ষা, স্বাস্থ্য এবং জরুরি প্রয়োজনগুলো। সুতরাং এই বিপুল জনগোষ্ঠীকে আমরা কিভাবে সাপোর্ট দিব? তো এইটা আমার মনে হয় যে কয়েকটা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন দেশে এমবাসি গুলোকে জরুরি ভিত্তিতে এই প্রসঙ্গে অ্যাক্টিভ করতে হবে, যেন প্রত্যেকটা দেশের থেকে একটা চাপ যায় মিয়ানমারের উপর। দ্বিতীয়ত হলো আমাদের রিজিওনাল অ্যাক্টরদের সঙ্গে আমাদের এই বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমাদের গভীরভাবে আলোচনা করতে হবে। তৃতীয়ত জাতিসংঘের মাধ্যমে, যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একজন গ্লোবাল সিটিজেন, তিনি গ্লোবাল নোবেল লরিয়েট, তিনি চেষ্টা করতে পারেন তার যে পার্সোনাল ইন্টার কানেক্টিভিটি আছে বিভিন্ন লবিস্ট গ্রুপ এবং বিভিন্ন সংস্থাগুলোর সাথে আন্তর্জাতিক, তাদেরকে তিনি অ্যাক্টিভেট করতে পারেন কিনা এই বিষয়টার উপর। এই সামরিকভাবে এবং বাংলাদেশের যে সমস্ত মানুষ পৃথিবীর যে জায়গায় আছে, প্রত্যেকটা নাগরিককেই, যারা বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে আছেন, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে এই বিষয়টা নিয়ে জোরালো আলোচনা করার জন্য। আমি সর্বশেষ যে প্রশ্নটি করতে চাচ্ছি যে অনেকে বলছেন রোহিঙ্গাদের মূলধারার যুক্ত করা না হলেও তারা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন অর্থনৈতিক কাজে যুক্ত, এই বিষয়ে সঠিক পদক্ষেপ কি হতে পারে আপনি মনে করছেন? এটা তো একটা বড় সমস্যা হয়ে গিয়েছে, কারণ হলো যে তারা কিন্তু স্পিল আউট হয়ে গিয়েছে অলরেডি, এটা কিন্তু ওটা ওপেন সিক্রেট। এখন এটা আমাদের নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ হলো যে এই ধরনের সমস্যা শুধুমাত্র কোনো একটা রাষ্ট্রের সরকার এবং তার বাহিনী দিয়ে সমাধান করা যায় না। কারণ হলো যে সরকার হয়তো কড়াকড়ি করছে যে তাদেরকে ক্যাম্পের বাইরে যেতে দিবে না, বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দিবে না বা ওয়ার্ক পারমিট দিবে না। এখন জনগণের একটা অংশ যদি এখানে আবার তাদের ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থে এই সুযোগগুলো সৃষ্টি করে, তাহলে কিন্তু সরকারের পক্ষে এই জিনিসটা মোকাবেলা করা সম্ভব না। এই জন্য আমার মনে হয় এটার জন্য একটা বড় ধরনের ন্যাশনাল ক্যাম্পেইন দরকার। এটা সরকারি পর্যায়ে বড় ধরনের ন্যাশনাল ক্যাম্পেইন দরকার, যাতে করে জনগণ যে কোনো জায়গায় রোহিঙ্গাদের দেখলেই যেন মানে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয় যে তারা এইখানে কিভাবে আসলো। এবং পাশাপাশি আমাদের সাধারণ জনগণ, আমরা মনে করি যে অনেকেই কিন্তু রোহিঙ্গাদের যার যার ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে গ্রহণ করছে বলে আমরা বিভিন্ন নিউজে খবর পাচ্ছি। কাজেই আমাদের এখানে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টি করা দরকার, যে আমরা হয়তো অনেকে মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখে তাদেরকে ডোমেস্টিক ওয়ার্ক এবং অন্য কাজে যুক্ত করছি রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে। এটা আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রের ডিসিশনের বাইরে গিয়ে জনগণ কিন্তু রাষ্ট্রের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। খাগড়াছড়ির গুইমারায় হতাহতের ঘটনায় এখনো থমথমে জেলার পরিস্থিতি। চতুর্থ দিনের মতো বহাল রয়েছে 144 ধারা। খাগড়াছড়ির সঙ্গে সীমিত পরিসরে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল করছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে সোমবার দুপুর 12টা থেকে ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে অবরোধ শিথিল করে খাগড়াছড়ি যুগ্ম ছাত্র জনতা। 60 ঘন্টা পর ওই সড়কে শুরু হয় যান চলাচল। জেলার অভ্যন্তরীণ সড়কে তেমন যানবাহন চলাচল করছে না, বন্ধ রয়েছে দোকানপাট। তবে অবরোধ কর্মসূচির প্রভাব নেই রাঙামাটিতে। সকাল থেকে শহরে যানবাহন চলাচল করছে। এদিকে গতকালের সংঘাতের পর ভয় আর আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে যান। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার দাবি করছে সব পক্ষ। এর আগে খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সংঘাত শুরু হয়। খাগড়াছড়ির গুইমারায় সংঘাতে সব হারিয়ে এখন আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে পাহাড়ি বাঙালিদের। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি দুই পক্ষের মধ্যে সম্প্রীতি ফেরানোরও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। একই সাথে পাহাড়ের শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন তাগিদ দিয়েছে বিশিষ্টজনেরা। গুইমারার রামসুবাজার এলাকায় বসবাস এই 3 মারমা পরিবারের। রোববারের সংঘাতে দুর্বৃত্তদের দেয়া আগুন আর ভাঙচুরে এখন তাদের বসবাস খোলা আকাশের নিচে।
সহায় সম্বলের পাশাপাশি পুড়ে গেছে তাদের স্বপ্ন। সারা রাত ঘুমাইনি, দিনেও ঘুম আসতেছে না, জঙ্গলে লুকাইছিলাম আমরা। কোনো কিছু হলে ঘর পুড়ে দেয়, আমরা কাকে নিয়ে ইয়ে করব, শান্তিতে থাকবো বলেন, কোন আশা নিয়ে? আমি কাপড় সিলাই, আমার স্বামী চাষবাস করি, এগুলা যত্ন করি রেখে রেখে আমরা ওই দোকান 3টা বানাইছে আর ঘর। তাদের মতো একই চিত্র পুরো এলাকার, যেখানে পাহাড়ি বাঙালি দুপক্ষই ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি, দোকানপাট সবই এখন পুড়ে ছাই। সম্প্রীতি আর সৌহার্দ্য নিয়ে যুগের পর যুগ বসবাস করছিলেন সব জনগোষ্ঠী। তবে এমন সংঘাতের সাথে অপরিচিত এই জনপদের মানুষ। পাহাড়ি মানুষ তো কোথায় যে ভয়ে একটু হইলে ভয়ে চলে যায়, পাড়ার ভিতরে এখনো আতঙ্ক অবস্থা সৃষ্টি করতেছে। কারা এসে আমাদেরকে সুসম্পর্ক করে দেবে, এরকম হলে কি আমাদের আর সুসম্পর্ক করার ইচ্ছা আছে? ইভান যে কোহানের ঘটনা নিয়ে গুই মারা হয়েছে, এটা তো মানে বলার বাইরে। বিশিষ্টজনরা বলছেন, পাহাড়ের এই জনপদে সম্প্রীতি ফেরাতে সব পক্ষকেই কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। পাশাপাশি করতে হবে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যেমন বিষয়টা আছে, একই সাথে পাহাড়ি বাঙালি এটা না করে আমরা যে একটা দেশের মানুষ, সেটাই সবার মধ্যে সবার আগে প্রত্যক্ষ করতে হবে। পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ যেন না থাকে, সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি এবং শান্তি বজায় থাকে। এই জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্যাসিফিকেশন কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। গুইমারার রামসুবাজার এলাকায় প্রায় 50টি বসতঘর ও 40টি দোকান পুড়ে গেছে, যেখানে প্রায় 1000 পাহাড়ি বাঙালি মানুষের বসবাস। পাহাড়ে এমন সংঘাত চান না পাহাড়ি বাঙালি কোনো পক্ষই। আগামীতে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন এখানকার বাসিন্দারা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। পাহাড়ে হঠাৎ অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ মন্তব্য করেন। এই সময় জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। বলেন, দলটির বড় ধরনের কোনো প্ল্যান আছে কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল, নানাভাবেই ক্রিয়াশীল। তারা যাতে তাদের কোনো ডিজাইন, তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে, তারা যাতে ব্যর্থ হয়, আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে। রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে 3টি ককটেল সহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত 12টার দিকে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনীর 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্প্রতি পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করে। পরবর্তী মিছিলে অংশ নেওয়া 40 জন গ্রেপ্তার হয়। তাদের দেয়া তথ্যে সোমবার 3 জনকে আটক করা হয়েছে। আটক 3 জনকে নিয়ে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে 3টি ককটেল উদ্ধার করা হয়। নাশকতার জন্য এসব ককটেল মজুত রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ। রাজধানী সহ সারা দেশে ভক্ত ও পূজারীরা উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। অষ্টমীতে নতুন কাপড় পরে বাহারি সাজে মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা। আর অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। একই দিনে হবে সন্ধি পূজাও। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা দেন ভক্তরা। সাধারণত 1 থেকে 16 বছরের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। এর আগে সোমবার মহাসপ্তমীতে পূজা মণ্ডপগুলোতে দিনভর ভিড় করেন পূজারীরা। ভক্তরা মন্ত্র উচ্চারণে পূজার প্রথম অঞ্জলি দেন দেবীর পায়ে। শান্তিময় বিশ্বের জন্য প্রার্থনা করেন ভক্তরা। কুমারী পূজাটা হচ্ছে সমস্ত জগতের নারীর প্রতি শ্রদ্ধা জানানো, এবং এখানে কুমারীকে শ্রীদেবী দুর্গারই একটি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটা স্ত্রীলোকের ভিতরে কুমারীর একটা ভগবতী রূপ থাকে, তো এই জন্য আমরা ভগবতী রূপটাই আমরা
মানে মার কাছে প্রার্থনা করি আমাদের এই প্রত্যাশা যাতে নারীরা যে অবহেলিত সব সময় আদি থেকেই হয়ে আসছে অবহেলিত সেটা যেন আর না হয়। মা দুর্গার যে মাতৃভাব প্রতিটি নারীর মধ্যে আছে। শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানাতে এবার রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। বেলা বাড়ার সাথে সাথে কুমারী পূজা ঘিরে ভক্ত অনুরাগীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। বেলা বাড়ার সাথে সাথে রামকৃষ্ণ মিশন মঠ প্রাঙ্গণে ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং আরও বেলা বাড়লে এই ভিড় আরও বেশি হবে সেটা আমরা ধারণা করছি। আপনাকে যদি আমি একটু ভক্ত দর্শনার্থীদের ভিড়টা দেখাই, আমি আমার সহকর্মীকে অনুরোধ করব ভক্ত দর্শনার্থীদের ভিড়টা দেখানোর জন্য। এখানে অনেকেই আছেন যারা আসন না পেয়ে দাঁড়িয়ে আছেন এবং মণ্ডপের সামনেও ভিড় আছে, অনেকে চেষ্টা করছেন। এখানে যদিও একটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া আছে, দেবী দুর্গা যেখানে অধিষ্ঠান নিয়েছেন সেই মঞ্চের সামনেও আসলে সুরক্ষা বেষ্টনী দিয়ে আটকে রাখা হয়েছে। তারপরও ভক্ত দর্শনেরা চেষ্টা করছেন এখানে এসে উপস্থিত হওয়ার। এবার রামকৃষ্ণ মিশনে বেলা 11টা থেকে কুমারী পূজা শুরু হবে, অনেকটা দেরি করেই বরাবরের মতো যেমন সকাল 8টায় হয় এবার সেটি হচ্ছে না, সে কারণে অনেকেই একটু দেরিতে আসছেন। তারপরও এখানে যেই পরিমাণ ভক্ত দর্শনার্থী সমাবেশ ঘটেছে সেটি একেবারে উপচে পড়া অবস্থায় এবং এত সংখ্যক মানুষকে ব্যবস্থাপনা করতে যে নিরাপত্তার দিকটিও নজরে রাখছে এখানকার এই মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসন। সকলকেই একটি নির্দিষ্ট আর্চওয়ের মধ্য দিয়ে এখানে প্রবেশ করতে হচ্ছে। এতগুলো নিরাপত্তার কথা। পূজা পর্বের যে বিষয়টি এখন হচ্ছে মহা অষ্টমীর যে পূজা সেই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং বেলা 10:30টার আগেই এই পর্বটি শেষ হবে। তারপরেই ভক্তরা পুষ্পাঞ্জলি নিবেদনের সুযোগ পাবেন দেবী দুর্গার উদ্দেশ্যে। তারপরে বেলা 11টা থেকে এই দেবী দুর্গার সামনে আসীন হবেন দেবী দুর্গার মানব রূপ এবং তাকেই এখানে কুমারী পূজা করা হবে। আপনি জানেন যে 1 থেকে 16 বছর বয়সী নারীদের, অবিবাহিত নারীদের এই কুমারী পূজা করা হয়। এবার আসলে কাকে কুমারী পূজা করা হচ্ছে তার পরিচয় কিন্তু আসলে প্রকাশ করা হয়নি। সাধারণত পূজার পরেই তার নাম পরিচয়টি প্রকাশ করা হয় এবং ভক্তদের উদ্দেশ্যেও কুমারী দেবী দুর্গার যে কুমারী রূপ তিনি বার্তা দিয়ে থাকেন। আরেকটি বিষয়, সন্ধি পূজা হবে সন্ধ্যায়, সন্ধ্যা 6:13 এবং সেটা 7:01 শেষ হবে। সেই সূচিও রামকৃষ্ণ মিশন এখানে যারা আগত ভক্ত দর্শনার্থী আছেন তাদের জানিয়ে দিয়েছেন। এখানে ভক্ত দর্শনার্থী যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, সকলেই যেটি বলছেন কুমারী পূজার মূল মাহাত্ম্য যেটি সমগ্র নারী জাতিকে সম্মান জানাতে এই কুমারী পূজা, নারী শক্তিকে পূজা করতেই এই কুমারী পূজায়। তাই তারা চেয়েছেন এই পূজার মাধ্যমে নারী শক্তির জয় হোক এবং নারীর প্রতি যে অনাচার, যে অসমতা সেসবের অবসান ঘটুক, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই। এবং শ্রীরামকৃষ্ণেরও একটি কথা আছে, তিনি বলেছেন কুমারী পূজার হচ্ছে শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং কুমারীর মধ্যে মাতৃ রূপ উপলব্ধি করাই এই কুমারী পূজার। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। আজ তো অষ্টমীতে বিশেষ কি আয়োজন আছে সেখানে ভক্ত অনুরাগীদের ভিড় কেমন দেখছেন? আজ কিন্তু দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে কিন্তু সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পূজা পালিত হচ্ছে। সকাল 8:58 এখানে কিন্তু কালম্বরিক পূজা ও বিহিত পূজা যে বিহিত পূজা সেটির মধ্য দিয়ে কিন্তু আজকের পূজা শুরু হয়। এরপরে কিন্তু যেমনটি আমাদের আরেকজন সহকর্মী জানাচ্ছিলেন যে কুমারী পূজার পর কিন্তু আরেকটি আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে, সেটি হলো যে আরেকটি রয়েছে পুষ্পাঞ্জলি। সেই পুষ্পাঞ্জলি পরপরই কিন্তু হবে সন্ধি পূজা, সেটি হবে কিন্তু আজকে 1:50 থেকে 2:58। এই সন্ধি পূজা মূলত যে অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথমার্ধের যে 24 মিনিট সেই 48 মিনিটে কিন্তু এই সন্ধি পূজাটি করা হয়। এই সন্ধি পূজার সময় কিন্তু এই সময়টিতে কিন্তু দুর্গা পূজার যে দুর্গা তিনি কিন্তু
মহীশূরীকে যে বধ করেছিলেন এবং রাবণকে যে বধ করার বিষয়টি কিন্তু এই মুহূর্তটি হয়েছিল, সেই মুহূর্তটিকে কেন্দ্র করে কিন্তু সন্ধি পূজা করা হয়। এরপর যে এর আগে যে পুষ্পাঞ্জলি দেওয়া হয় কুমারী পূজার পরপরই, সে তখন কিন্তু যে পুষ্পাঞ্জলির পরপরই কিন্তু পূজা দুর্গার কাছে তাদের মনোবাসনা এবং দেশবাসীর জন্য যে প্রার্থনা, সেই মহেন্দ্রক্ষণে কিন্তু তারা এই প্রার্থনাটি করে থাকে। এছাড়া কিন্তু এই কুমারী পূজার আগ পর্যন্ত কিন্তু তারা এখন সবাই কিন্তু উপোস থাকবেন এবং কুমারী পূজার পরপরই উপোস ভেঙে কিন্তু তারা কিন্তু তার উপোস ভাঙবেন এবং ভাঙার পরপরই কিন্তু তারা এই যে পুষ্পাঞ্জলি করবেন। এছাড়া আমরা সকাল থেকে যে বনানীর যে গুলশান বনানীর যে পূজা মণ্ডপ আছে, এখানে আমরা দেখেছি যদি নিরাপত্তার বিষয়টি আপনাকে বলি, নিরাপত্তার বিষয়টি কিন্তু এই এলাকায় সবসময় বেশি থাকে। আমরা এখানকার নিরাপত্তার বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই এলাকায় একটু সবসময় নিরাপত্তা বেশি থাকে এবং পূজা উপলক্ষে কিন্তু এখনকার নিরাপত্তা আগের থেকে বেশ জোরদার করা হয়েছে। এছাড়া এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ভারতের হাই কমিশনার এই পূজা মণ্ডপ ভিজিট করেছেন এবং তারপর কিন্তু স্থানীয়রা অনেকে কিন্তু সেখানে আসছেন এবং দেখছেন। তার সবাই কিন্তু আনন্দ উৎসবের সহিত কিন্তু এই পূজা মণ্ডপে আসছেন এবং তারা প্রার্থনা করছেন। এবং কুমারী পূজার পরপরই কিন্তু আরেকটি যে বিষয়, সন্ধি পূজার পর সন্ধি পূজা হবে। এছাড়া যদি আমি আরেকটু সার্বিক চিত্র, এখানকার যারা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু সকলে এবার পূজার ব্যাপারে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে প্রতিবারের মতোই কিন্তু এবার তারা পূজায় আনন্দ উদযাপন করছেন এবং শেষ অবধি কোনো ধরনের যাতে কোনো সমস্যা ছাড়া তারা এবার পূজা পালন করতে পারেন সে আশা ব্যক্ত করেছেন। এবার কিন্তু পুরো ঢাকা শহরে প্রায় 259টি পূজা মণ্ডপ রয়েছে, গতবারের থেকে যেটি কিন্তু 60টি পূজা মণ্ডপ এবার কিন্তু বেশি রয়েছে। এছাড়া কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু গতবারের থেকে কিন্তু এবার পূজা মণ্ডপের সংখ্যা বেশি বলা চলে। এছাড়া যদি আমি আপনাকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখেন, এটা কিন্তু উল্লেখযোগ্য একটি পূজা মণ্ডপ। বনানী অন্যান্য পূজা মণ্ডপ থেকে কিন্তু এই পূজা মণ্ডপটি সাজানোর দিক থেকে শুরু করে আনুষ্ঠানিকের দিক থেকে একটু ভিন্নতা রেখেছে। এখানকার যারা পূজা কমিটির ইচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু প্রত্যেকেই এবার সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যে দায়িত্বে রয়েছে পূজা কমিটি তারা বলছিলেন যে সরকার এবার যে পুরোপুরি ব্যবস্থা নিয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং যে ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সবকিছু সুন্দরভাবে আনুষ্ঠানিকতা শেষ করতে পারবে বলে তারা আশা প্রকাশ করছেন। বনানী পূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার মণ্ডপগুলো থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। মা অষ্টমী পূজার আয়োজনে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুইনুর রশিদ। অষ্টমীর বিশেষ আয়োজন সেখানে কেমন দেখছেন এবং কুমারী পূজা নিয়ে কি আয়োজন আছে? অষ্টমীর কি বিশেষ আয়োজন সেখানে আছে, কুমারী পূজা নিয়ে জানাবেন। আপনি কি শুনতে পাচ্ছেন তুহিনুর? হ্যাঁ, মৌলভীবাজারে আপনাকে জানিয়ে রাখি 1015টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 886টি হচ্ছে সার্বজনীন এবং 129টি হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক। তো আজকে হচ্ছে অষ্টমীর দিনে আজকে মৌলভীবাজারে আমরা যতদূর জানি দুটি স্থানে আজকে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে হচ্ছে রাজনগরের যেটি তারাপাশা বিষ্ণুপদ ধাম, সেখানে কুমারী পূজা অনুষ্ঠিত হবে দুপুর 12টায়, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আয়োজক রয়েছেন তারা। এবং ইতিমধ্যে আমরা দেখছি এখানে প্রচুর যে ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি ঘটেছে এবং এখানে যে কুমারী পূজা অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি কিন্তু এখানে চলছে। আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা 12টার দিকে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কুমারী পূজার যে আনুষ্ঠানিক সেটি শুরু হবে। আসলে এই যে বিষ্ণুপদ ধাম, এই ধামে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত দর্শনার্থীরা ছুটে আসছেন। আমরা দেখেছি যে এই কুমারী পূজা সেটি দেখার জন্য এখানে তারা ভিড় করছেন এবং প্রচুর মানুষজন আসছেন। তো সার্বিকভাবে যদি পুরো মৌলভীবাজারের চিত্র যেটি আপনাকে জানিয়ে রাখি যে মৌলভীবাজারে আসলে যে পূজাগুলো অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটি মণ্ডপে যেখানে পূজা হচ্ছে সেখানে কিন্তু যারা আয়োজক রয়েছেন পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব মিলিয়ে উৎসবমুখর একটা পরিবেশে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু নিরাপত্তা যে বিষয়টি সেটি রয়েছে, অর্থাৎ প্রশাসন থেকে যে আনসার বিডিবি পুলিশ সেটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এখানে প্রত্যেকটি যে পূজা মণ্ডপ থেকে আয়োজকরা তাদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত
উপস্থিত করেছেন। তো সব মিলিয়ে মৌলভীবাজারে আজকে অষ্টমীর দিন পূজা চলছে এবং সেটি কিন্তু আজকে যে দুপুর 12টায় এখানে যে কুমারী পূজা সেটি কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে পূজার সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। একই উঠানের এক পাশে মসজিদ আরেক পাশে মন্দির, সীমান্তবর্তী লালমনিরহাটে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। নিয়ম মেনে সেখানে হয় পূজার কার্যক্রম, পাশেই চলে আজান নামাজ। যুগ যুগ ধরে এই সম্প্রীতি আজও বয়ে চলেছে এলাকাবাসী। লালমনিরহাটের পুরান বাজার কালীবাড়ি এলাকায় এক উঠানে রয়েছে মসজিদ মন্দির। যে উঠানে মুসল্লিরা করে ধর্মীয় মাহফিল, সেই উঠানে সনাতন ধর্মের মানুষরা করে দুর্গাপূজার আয়োজন। তাদের ধর্ম উদযাপনের ক্ষেত্রে আমাদের নামাজে কোনো ত্রুটি হয় না, কোনো সমস্যা হয় না, এবং আমরা যে নামাজ পড়ি আজান দেই আমাদের ইবাদত বন্দিগিতে তাদেরও কোনো সমস্যা হয় না। সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন হয়, সবাই সহযোগিতা করে এলাকার লোকজনও, তা দেখা যায় এখানে কোনো সমস্যা হয় না। দুর্গাপূজায় এলে এক পাশে মন্দিরের উলুধ্বনি, আরেক পাশে শোনা যায় আজান। সাম্প্রদায়িক সম্প্রীতির এই নিদর্শন দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। এখানে একই সাথে মসজিদ এবং মন্দির পাশাপাশি অবস্থিত এবং এই জায়গাটা দেখে আসলে খুবই ভালো লাগে। দুই সম্প্রদায় দুইভাবে তাদের নিজেদের ধর্ম পালন করছে, উদযাপন করছে, তো দেখে খুব ভালো লাগছে। মন্দির এবং মসজিদ প্রতিষ্ঠার পর থেকে কোনো বিশৃঙ্খলা দেখেনি কেউ। আজান ও নামাজের সময় বন্ধ থাকে পূজা, আর পূজার সময় বন্ধ থাকে মসজিদ। এভাবেই দুই ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে উঠেছে সম্প্রীতির এক জীবন্ত মঞ্চ। তাদের যে পূজা অর্চনা নামাজ নিয়ে কখনোই কোনো বিষয় তাদের মধ্যে বিরোধ হয় নাই। এটা আমি বলি যে একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের। সিসিটিভি স্থাপন সহ অন্যান্য বিষয়ে কথা বলে এসেছি। আশা করি এবারও এই যে সম্প্রীতির যে বন্ধন, সম্প্রীতির যে বন্ধন, এটা অটুট থাকবে। 1836 সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠার পরপরই মুসলিম ব্যবসায়ীরা এর পাশেই নির্মাণ করে মসজিদ। তখন থেকেই চলছে দুই ধর্মের উপাসনালয়ের কাজ এক উঠানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণঅভ্যুত্থান দমনে সারা দেশে আন্দোলনকারীদের ওপর 3 লাখেরও বেশি গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কেবল ঢাকাতেই ব্যবহার হয় 95,000 রাউন্ড বুলেট। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে সোমবার এসব তথ্য তুলে ধরেন মামলার তদন্ত কর্মকর্তা। জানান, এই হিসেব আওয়ামী লীগ সরকারেরই করা। প্রত্যেকটি মানুষ যে বিচারের অপেক্ষায় আছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিন জুলাই আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলে ব্যবহৃত গুলির সরকারি হিসেবও তুলে ধরেন। হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। ডিরেক্ট একবারে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এদিন ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ 8 অভিযোগ রাষ্ট্রপক্ষের। এ সময় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করে দেন আদালত। আজকে তাকে পিডব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে 14 অক্টোবর ধার্য করা। সাক্ষ্যে শেখ হাসিনা সহ জড়িত পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। আমি আমার চোখের সামনে দেখেছি আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় আমার বাইকে বুক বরাবর গুলি করে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি আদায় না হয় ফের রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকেরা। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট পালন করছেন তারা। সোমবার রাত 10:30 থেকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। শ্রমিকরা জানান, আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দেয়, কিন্তু শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা রাজশাহী রুটে বাস চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান শ্রমিকরা। আমাদের সাথে 4 বার আমাদের দাবি মেনে নেওয়ার কথা হয়েছে, সেটা বারবার যখন আসছে দেখা যায় একটা না একটা ছাড় দিয়ে আসছে। হেল্পারের বেতন কম, বা সুপারভাইজারের বেতন কম, বা খোরাকি নাই, বা 24 ঘন্টার কোনো ভাতা নাই।
আর এই নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এমন এক উৎসবের সময়ে বাস ধর্মঘট কতটা প্রভাব ফেলছে এবং কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? দেখুন, গেল 5 দিন ধরে কিন্তু এই ধরনের একটি অচল অবস্থা বলা যেতে পারে রাজশাহীতে, যে বাস ধর্মঘট এবং শ্রমিকদের যে অসন্তোষ, অর্থাৎ তাদের যে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তাদের যে এই ধর্মঘট সেটি অব্যাহত রয়েছে। এর আগে আমরা কথা বলেছিলাম শ্রমিক পরিবহন নেতাদের সঙ্গে, তারা যে বিষয়টি বলছিলেন যে তারা এরই মধ্যে তারা যে আশ্বাসটি দিয়েছেন এবং শ্রমিকদের যে দাবি ছিল তাদের বেতন ভাতা বৃদ্ধি এবং তাদের খোরাকি যে টাকা অর্থাৎ 100 টাকা খোরাকি বৃদ্ধির যে দাবিটি ছিল, সেই সাথে তাদের বেশ কিছু দাবি ছিল, যেমন তারা বাইরে 2টি সিটের ভাড়া তারা নেবেন, এই ধরনের দাবিগুলো ছিল পরিবহন যারা শ্রমিকরা রয়েছেন, অর্থাৎ চালক এবং হেল্পার সুপারভাইজার, তাদের এই 3 জনের এই 3টি গ্রুপের যে দাবিগুলো ছিল, এরই পরিপ্রেক্ষিতে মালিকদের সঙ্গে তাদের একটি বোঝাপড়া হয়েছিল যে তারা একটি সমাধানে যাচ্ছেন। ঠিক আমরা দেখেছিলাম যে গেল 23 তারিখে তারা একটি বৈঠকে বসেছিলেন এবং এরপর তারা একটি সমাধানে আসেন যে তারা এই যে এখানে একতা পরিবহন তারা যে ভাড়াটি দেন ঠিক সেই পরিমাণ ভাড়া যেন অন্য পরিবহনের শ্রমিকরা পায়, এই দাবিগুলো মূলত উত্থাপিত হয়েছিল। এটি 24 তারিখে একটি সমাধান আসে যে তারা মালিকপক্ষ শ্রমিকদের এই দাবিগুলো মেনে নিয়েছেন। ঠিক তার কিছুক্ষণ পরে আবার আমরা দেখেছিলাম যে এই দাবি প্রত্যাখ্যান করে শ্রমিকরা আবারও রাস্তায় নেমেছে এবং এরপরও আমরা দেখেছিলাম 25 তারিখে একটি সমাধানের কথা বলা হয়েছে। এর পরবর্তীতে শ্রমিকরা বলেছিল তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, তারা গাড়ি চালাবে এবং গতকালকে রাতে আবার একই অবস্থা দাঁড়িয়েছে যে গতকাল বিকেল 4টার সময় তারা তাদের যে আন্দোলন সেটি প্রত্যাহার করে গাড়ি চালানোর পরও রাত 10:30টার দিকে তারা আবারও বন্ধ করে দিয়েছে এবং এখন পর্যন্ত তাদের যে দাবিটি, যে তারা বলছে যে মালিকপক্ষ তাদের যে ভাড়া বৃদ্ধির যে আশ্বাসটি, তাদের যে পারিশ্রমিক বৃদ্ধির যে আশ্বাসটি দিয়েছিল সেটি মালিকপক্ষ এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। এরই পরিপ্রেক্ষিতে তারা এই ধর্মঘটটি ডেকেছেন বা এই যে বাস বন্ধ রেখেছেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে যখন বাস বন্ধ থাকে খুব স্বাভাবিকভাবে সামনে এখন দুর্গা উৎসব চলছে, সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে এবং এক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছেন, যাত্রীরা রয়েছেন, তারা প্রশাসনের সহযোগিতা চান এবং কঠোর ভূমিকা এখানে তাদের প্রত্যাশা করেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। শ্রমিকদের ধর্মঘট নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।